দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। আজকে আমরা গ্রুপ 15 যে মৌল, সেই মৌলগুলির মধ্যে ফসফরাসের যে হাইড্রাইড যৌগ আছে, যেমন ফসফিন বা ফসফরাস ডাইহাইড্রাইড। তো এই ফসফরাস হাইড্রাইডের মধ্যে আমরা মূলত আজকে ফসফিনকে নিয়ে তাদের ফসফিনের যে ভৌত রাসায়নিক ধর্ম বা ফসফিন কী করে প্রস্তুত করবে বা তার ব্যবহারগুলোই বা কী আছে, এই নিয়ে আজকের আলোচনা। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। তো দেখো, আজকে আমরা মূলত ফসফিন নিয়ে আলোচনা করব। ফসফরাসের মূলত দুটো হাইড্রাইড আছে, এক PH3 ফসফিন এবং অন্যটি হলো P2H4 বা ফসফরাস ডাইহাইড্রাইড। এটি অত্যন্ত একটি দুস্থিত এবং দাহ্য পদার্থ, এই ফসফরাস ডাইহাইড্রাইড। দেখো, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে ফসফিনের প্রস্তুতি দেখানো হয়েছে। একটা ফ্লাস্কের মধ্যে কনসেন্ট্রেটেড NaOH নেওয়া হচ্ছে, অর্থাৎ ঘন NaOH এর দ্রবণ, তাতে সাদা ফসফরাস রেখে এই যে অংশটা দ্রবণ বাদে যে অংশ, সেই অংশে অ্যাকচুয়ালি নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফিলিং করা হয়, এয়ারটাকে রিপ্লেস করা হয়। তার কারণ আসলে যে ফসফিন গ্যাস তৈরি হয় তার সাথে অশুদ্ধি হিসাবে এই যৌগটাও তৈরি হয়, যেটা অত্যন্ত দাহ্য। ফলে এই বিক্রিয়ার চেম্বারের মধ্যেই এইখানেই আসলে রাসায়নিক বিক্রিয়া ঘটে প্রচুর তাপ এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তো সেটাকে এড়ানোর জন্যই আসলে এই চেম্বারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন অথবা কোনো নিষ্ক্রিয় গ্যাস এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, কোল গ্যাসও বলতে পারো। এবার কি করা হয়, এটাকে হিট করা হয়। হিট করলে কি হবে না, সঙ্গে সঙ্গে ফসফিন গ্যাস উৎপন্ন হবে। এবার প্রশ্ন, এই ফসফিন গ্যাস উৎপন্ন হওয়ার পর এটি কি বাতাসের চেয়ে হালকা না ভারী? দেখো, ফসফিনের মলিকুলার ওয়েট যদি আমরা হিসেব করি, ফসফরাসের 31 + 3 34, মানে ভেপার ডেন্সিটি প্রায় 17, বাতাসের চেয়ে বেশি। তাহলে অবভিয়াসলি এই যে গ্যাসীয় পদার্থটা, এই গ্যাসীয় পদার্থের কিন্তু ভেপার ডেন্সিটি বাতাসের চেয়ে বেশি। এখন এই ফসফিন গ্যাস যেটা উৎপন্ন হলো, এই ফসফিন গ্যাস সংগ্রহ করা হয় মূলত যে HI অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের দ্রবণের মধ্য দিয়ে চালনা করে আসলে এই যে PH3, সেই PH3কে HI দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে তৈরি হবে PH4I। এবার এই PH4I-কে KOH দ্রবণে আবার যদি হিট করা হয়, তাহলে সেখান থেকে প্রয়োজন মতো ফসফিন আমরা সংগ্রহ করতে পারি। তো এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে জলের মধ্য দিয়ে চালনা করে সংগ্রহ করা হয় না কেন? কারণ দেখো, এই ফসফিন অত্যন্ত একটা দাহ্য বস্তু, আবার বাতাসের সংস্পর্শে সামান্য P2H4 থাকলে সে কি করে, জ্বলে ওঠে, ফলে ফসফিনও জ্বলতে থাকে এবং ফসফিন উৎপন্ন হওয়ার পর তৈরি করে ফসফরাস পেন্টক্সাইডের ডাইমার P4O10 + H2। এর ফলে এই দেখো, এখানে একটা সাদা ধোঁয়া তৈরি হচ্ছে, একটা সাদা ধোঁয়ার এরকম রিং তৈরি হচ্ছে। সেই জন্য জলের মধ্যে দিয়ে চালনা করে সংগ্রহ করা হয় না। আর একটা কথা বলবো, যে বাতাসের নিম্ন অপসারণ দ্বারাও সংগ্রহ করা যায় না বা ঊর্ধ্ব অপসারণ দ্বারাও সংগ্রহ করা সম্ভব নয়, কারণ দেখো বাতাসের চেয়ে এটা যথেষ্ট ভারী। কাজেই আমরা যদি এইভাবে নলটাকে এইভাবে পাঠাতাম, তাহলে এই ভারী হলে কী হবে, নিচের দিকে নামে, বাতাস তার ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ হবে ঠিকই, কিন্তু এই ডেনসিটির তফাৎটা খুব বেশি নয়, বাতাসের সঙ্গে এর ভেপার ডেনসিটির তফাৎ খুব বেশি নয়। ফলে এইভাবে সংগ্রহ করাটা খুব একটা সুবিধাজনক হয় না। সেই জন্য একে কী করা হয়, HI দ্রবণের মধ্য দিয়ে চালনা করে সংগ্রহ করা হয়। তাহলে এবার মোদ্দা কথা হলো, মোর রিয়াকশানটা তাহলে কী দাঁড়ালো? তাহলে ওভারঅল রিয়াকশান যেটা হলো সেটা দেখো, P4 সে কি করছে, দেখো NaOH দ্রবণের সাথে অ্যাকুয়াস কন্ডিশনে জলীয় দ্রবণ নেব, তার সাথে 3H2O
যেহেতু জল আছে মিডিয়ামে, রিয়াকশানটা তৈরি হচ্ছে দেখো NaH2PO2 হাইপোফসফাইড, আর সেটা জলীয় দ্রবণে এটা গুলেই যায় দ্রবণে, আর তার সাথে ফসফিন গ্যাস তৈরি হয়। এরপর শুধু কি এই গ্যাসটা তৈরি হয় না, এর সঙ্গে অশুদ্ধ হিসেবে তৈরি হয় ফসফরাস ডাইহাইড্রেট। সেই রিয়াকশানটাও লিখি, একই রিয়াকশান। তৈরি হচ্ছে দেখো এটা সল্ট অ্যাকোয়াস দ্রবণ, তার সঙ্গে তৈরি হচ্ছে P2H4 গ্যাস। এটা কিন্তু অত্যন্ত দাহ্য, ফসফিন অপেক্ষা দাহ্য, সেই জন্যেই একে সংগ্রহ করা অর্থাৎ ফসফিনকে সংগ্রহ করা একটু অসুবিধাজনক হয়। তো এই জন্য কি করা হয়, প্রথমে উৎপন্ন এই যে ফসফিন তৈরি হচ্ছে এটা, সেটাকে নির্গল নল দিয়ে একদম প্রথমে HI দ্রবণের মধ্য দিয়ে পাঠানো হয়। এই ছিল ফসফিনের প্রস্তুতি। এখন প্রশ্ন হলো যে ফসফিন প্রস্তুতির আর কি কোনো আলাদা পদ্ধতি আছে? অবশ্যই আছে। দেখো, যেমন নাইট্রাইট থেকে অ্যামোনিয়া যৌগ তৈরি করা হয়েছিল, তেমনি ধাতব ফসফাইড, যেমন ধরো ক্যালসিয়াম ফসফাইড, এই যৌগ থেকে আমরা যদি আর্দ্র বিশ্লেষণ করি কাকে, ফসফাইড যৌগকে, তাহলে অবভিয়াসলি এখানে তৈরি হবে কলি চুন এবং তার সাথে ফসফিন। অ্যালুমিনিয়াম ফসফাইডের ক্ষেত্রেও এই বিক্রিয়া করা যেতে পারে। এছাড়াও দেখো ফসফরাস অ্যাসিড, এটা আমরা যদি বলি মেটাফসফরাস অ্যাসিড, এই অ্যাসিডকে যদি প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলেও তৈরি হয় ফসফিন। তার সাথে একটা অ্যাসিড তৈরি হয়, তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর ফসফিন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এছাড়া 3 নম্বর আর একটা পদ্ধতি আমরা বলবো ট্রাইক্লোরাইডের থেকে PCl3 যৌগ, PCl3 যৌগকে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারিত করি, মাধ্যমটা অবশ্যই আমরা নেব ইথার মাধ্যম, আর টেম্পারেচারটা যথেষ্ট কম থাকবে, নিম্ন উষ্ণতা। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে না, ফসফরাস ট্রাইক্লোরাইড এটা বিজারিত হয়ে তৈরি করবে ফসফিন PH3, তার সঙ্গে লিথিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি হবে। এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখো ফসফোনিয়াম আয়োডাইড PH4i, এর সঙ্গে যদি KOH দিয়ে হিট করি আমরা, তাহলে কি হবে PH3 প্লাস যেটা HI রিলিজড হচ্ছে সেটা সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন হয়ে তৈরি হবে KI প্লাস H2। তো এই ছিল অন্যান্য পদ্ধতি যার মাধ্যমে ফসফিন প্রস্তুত করা যায়। এরপর আমরা সিম্পলি যে আলোচনাটা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ফসফিন। দেখো, ফসফিনের যে লিউইস ডট, সেটা তোমরা যদি এইভাবে লিখো, এটা লিউইস ডট গঠন। সেই লিউইস ডট গঠন থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা লোন পেয়ার থাকবে আর 3টে বন্ড পেয়ার থাকবে। সো 3 + 1 = 4। তার মানে স্ট্রাকচারটা অবভিয়াসলি হবে কিন্তু চতুস্তলাকার টেট্রাহেড্রাল। তাই তার একটা দিক কিন্তু কোনো অ্যাটম না থাকার জন্য স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হয়ে গেল পিরামিডাল। কি হয়ে গেল? পিরামিডাল। তাহলে PH3 এর স্ট্রাকচার হলো পিরামিডাল। এখন যদি তোমরা H সমান হাফ V + X - C + A মাইনাস C প্লাস এই রুলস ফেলো, সেখানেও আমরা পেয়ে যাচ্ছি কি V এর জায়গায় 5, নাইট্রোজেন ফসফরাস ভ্যালেন্সি ইলেকট্রন 5, নাম্বার অফ বন্ডেড নাম্বার অফ মানে ইউনিভ্যালেন্ট অ্যাটম যেটা বন্ডেড হয়ে আছে, এক বন্ধনে যুক্ত যারা একযোজী পরমাণু, সেগুলো হচ্ছে দেখো 3টি, -0 + 0, তাহলে অবভিয়াসলি 4 মিনস sp3 সংকরায়ন। তাহলে এই ফসফরাস এখানে sp3 হাইব্রিডাইজড। নেক্সট দেখো, এবার এখানে প্রশ্ন হলো যে এই HPH বন্ড অ্যাঙ্গেলটা 93.5 ডিগ্রি কেন? কারণ সিম্পলি এখানে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, LP-BP রিপালশন। LP-BP রিপালশনের ফলে এই লোন পেয়ারের সঙ্গে তাহলে কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে।
তাহলে অবভিয়াসলি প্রশ্ন হলো NH3 ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যতটা কমেছিল সেটা ছিল 105 ডিগ্রি, সেক্ষেত্রে এটা কেন 93 এত কমলো কেন? একটি গুরুত্বপূর্ণ সহজ দেখো নাইট্রোজেন বিক্রিয়া হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। বন্ড পেয়ার ইলেকট্রন আসলে জৈব যৌগ মূলত একটা সরে যায়, ফলে টলুইন, বেনজিন প্রভৃতি হাইড্রোকার্বন যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং H এর নাইট্রেশন ঘটালে বন্ড পেয়ার রিপালশনটা যথেষ্ট বেশি নাইট্রেশন, সেই জন্য এই নাইট্রেশনের মাধ্যমে কি করা যায় এদের দিকে নাইট্রো গ্রুপে এর ইলেকট্রোনেগেটিভিটি যথেষ্ট কম নাইট্রোজেনের তুলনায় এবং আকার বড় হওয়ার জন্য এরা P থেকে যথেষ্ট দূরে দূরে থাকে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলো, তাহলে এদের মধ্যে রিপালশনটা কম হয়। দেখো প্রসিডিউরটা আর কিছুই নয়, কনসেন্ট্রেটেড গাঢ় H2SO4 এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করে তাহলে কি হবে বেনজিন অথবা বেনজিন সংজাত যৌগকে, সেই কারণে কি করি এই মিক্সড অ্যাসিড ইউজ করে, এটাকে আমরা বলি মিক্সড অ্যাসিড। মিক্সড আমরা আলোচনা করব কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে কিছু, এন্ড প্রথমেই বলবো অ্যামোনিয়া এটা ইউজ করলে এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, তার নাম হচ্ছে NO2+। আসলে NO2+ কি করে এই বেনজিনে ইন্ট্রোডিউস করে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে, এবং এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কাজে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে বেনজিন বা বেনজিন সংজাত যৌগগুলো নাইট্রোজেন বিক্রিয়া মূলত নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে ঘটে। আবার ধরে নাও যে বিস্ফোরক TNT এর কথা বলছি, TNT এটা প্রস্তুত করা হয়, তার জন্য কিন্তু নাইট্রেশন প্রয়োজন করে। যে কাকে নাইট্রেশন করা হয়, লাইক CH2OH, এটার নাম হচ্ছে গ্লিসারিন, এটা বেশি CH2OH, তাহলে ফসফোনিয়াম এটার নাম গ্লিসারল, লবণ একটা, আর প্রচলিত নাম গ্লিসারিন। একে আমরা যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে ইন প্রেজেন্স অফ অবভিয়াসলি কনসেন্ট্রেটেড H2SO4 যদি হিট করা হয়, কিন্তু তাহলে কি হবে এই OH গ্রুপগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি রিপ্লেস হবে H3PO4 অ্যাসিড। আবার আরো বেশি উষ্ণতায় এটা হ্যাঁ PH3CH2O কিন্তু কিছু পরিমাণ, দেখো এখানে অ্যাকচুয়ালি H গ্রুপগুলো রিপ্লেসড হচ্ছে এবং NO2 গ্রুপ আসলে এই দুটো রিঅ্যাকশনই হতে পারে। এইভাবে ট্রাই নাইট্রোগ্লিসারিন বা TNT প্রস্তুত করা যায় কাছাকাছি এরকম উষ্ণতা। এই হলো নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন ব্যবহার। চলে আসি নাইট্রিক অ্যাসিড কি করে আমরা শনাক্ত করব। দেখো দশম শ্রেণীতে আমরা অলরেডি পড়েছি যে নাইট্রেশন সম্ভব, নাইট্রো গ্রুপ নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রেট গ্রুপ, এটাকে শনাক্ত করার জন্য বলয় পরীক্ষার একটা সাহায্য নিতে পারি আমরা। দেখো বলয় পরীক্ষাটা কি, দেখো সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ নেব, আবার বলছি সদ্য প্রস্তুত টেম্পারেচারটা ফেরাস সালফেট দ্রবণ নেব কেলভিনে, তাতে 2-1 ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে এবার গা বেয়ে যদি আমরা নাইট্রিক অ্যাসিডটা ঢালি, তাহলে পরীক্ষা নলটাকে একটু কাত করে পরীক্ষা নলের গা বেয়ে একটু নাইট্রিক অ্যাসিড যদি আমরা অ্যাড করি, অর্থাৎ প্রথমে আমরা নিচ্ছি যে নাইট্রেট লবণ বা যে NO3 স্যাম্পল আমরা যে গ্রুপে NO3 স্যাম্পল আমরা টেস্ট করব, সেই যৌগ সমৃদ্ধ লবণের দ্রবণ অথবা বায়ুর অনুপস্থিতিতে অথবা নাইট্রিক অ্যাসিড নিতে পারো। তাতে আমরা নাইট্রিক অ্যাসিড যখন টেস্ট করবো নাইট্রিক অ্যাসিড নেব, আর যদি নাইট্রেট মূলকে শনাক্তকরণ করি কোনো লবণের জন্য, তাহলে নাইট্রেট তাহলে কি হবে লবণের দ্রবণ নেব, তাতে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট ঢালবো অবশ্যই। এবং পরীক্ষা নলের গা বেয়ে যদি কনসেন্ট্রেটেড H2SO4 ঢালা হয়, দেখো যদি নাইট্রেট লবণ আমরা শনাক্ত করি, ধরো সোডিয়াম নাইট্রেট, তাহলে সেক্ষেত্রে প্রথমে এই কনসেন্ট্রেটেড H2SO4 বিক্রিয়া করে তৈরি করবে জারণ ধর্ম কি আছে কিনা, এইগুলো নিয়ে আলোচনা আমরা জানি যে এটা ক্লোরিন ডাইবেসিক অ্যাসিড ফার্স্ট এটা তৈরি করে, তার সঙ্গে ক্লোরিন গ্যাস কি করে শুষ্ক অবস্থায়, তাহলে দ্রবণে চলে এলো HNO3 মানে NO3- এবং H তৈরি হয় PCl3 এবং এবার ফেরাস সালফেট যখন দেওয়া আছে, ফেরাস সালফেটের ক্লোরিনেটিং কনসেপ্ট হচ্ছে কি এর নিজে জারিত হয় ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। কি করে যখনই মিডিয়ামে HNO3 চলে এলো, যখন কি করবে বিক্রিয়া করে তৈরি করবে ফেরিক সালফেট Fe2SO4, তাহলে এই দুটো যৌগ ট্রাইক্লোরাইড নাইট্রিক অক্সাইড প্লাস ওয়াটার। এরপর আমরা দেখে নেব যে এর রিডিউসিং, এবার এই যে নাইট্রিক অক্সাইড বিজারণ হচ্ছে এর একটা কোঅর্ডিনেট করার ক্ষমতা আছে, এর আয়রন 2+ জারণ অবস্থা যদি দেখো তাহলে এই যৌগের
সঙ্গে কোঅর্ডিনেশন করবে। তার আগে ফসফরাসের জলের যেহেতু এরকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে জলের ও পরমাণুর উপর, এও কোঅর্ডিনেট করে Fe(H2O)6 এর কোনো জারণ ধর্ম থাকতে পারে না, নিজে বিজারিত। তারপরে জলকে সরিয়ে দিয়ে NO গ্রুপ এর মধ্যে ইন্ট্রোডিউস করে, অর্থাৎ Fe(H2O)6 NO এটা একটা জটিল আয়ন অবস্থায় যাওয়ার এর তৈরি হয়, টেন্ডেন্সি আছে। এইটাই হচ্ছে বাদামি বলা, মানে এখান থেকে এটা যে তৈরি হচ্ছে এটা NO, অর্থাৎ এটা কি করছে -H2, মানে H2 কে রিপ্লেস করছে এবং একটা রিং তৈরি করে। যেমন ধরো কপার টেস্ট টিউবের মাঝখানে একটা এরকম একটা এরকম টেস্ট টিউব হয়, টেস্ট টিউবের এরকম ঠিক এরকম জায়গাতে একটা রিং এরকম রিং তৈরি হয়। যেহেতু একটা রিং তৈরি হয় যেটাকে রিং টেস্ট বলা হচ্ছে। এছাড়াও আমরা নাইট্রিক অ্যাসিডকে চিনতে পারি অন্য উপায়ে। উপায়টা কি? কিছুই নয়, কপার কুচি আর কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করলেই কনসেন্ট্রেটেড H2SO4 ঢালার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে বাদামি গ্যাস বেরোচ্ছে, NO2 গ্যাস। এটাও একটা টেস্ট হতে পারে। 3CuSO4। এরপর চলে আসি নাইট্রিক অ্যাসিডের ব্যবহার প্রসঙ্গে। দেখো নাইট্রিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয় এখানে দেখো ফসফরাস। প্রথমেই আমরা বলবো নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। +2 -6 +6 -6 তাহলে মাইনাস। তো প্রথম পয়েন্টে আমরা বলবো যে দেখো নাইট্রোজেন ঘটিত বিভিন্ন যে সার, রাসায়নিক সার অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার, এখানে সিম্পল অ্যাসিড বেস রিঅ্যাকশন, যেমন এই CO3P2, যেমন ধরো অ্যামোনিয়াম কপার সালফেটের উপস্থিতিতে অ্যামোনিয়াম ফসফেট, কপার এরকম যৌগ প্রস্তুত করতে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড অপরিহার্য থেকে Cu0 স্টেটে চলে এলো। তারপরে বিস্ফোরক দ্রব্য প্রস্তুত হলো, যেমন ধরো অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন, RDX, নাইট্রোসেলুলোজ একটা রিডিউস বা ট্রাইনাইট্রোটলুইন TNT, একইভাবে পিক্রিক অ্যাসিড, এরকম এই বিস্ফোরক পদার্থ প্রস্তুতিতে যোগ করো, তাহলে সেক্ষেত্রে একটা হলুদ বর্ণের যৌগ তৈরি হয় Ag3P, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা। 3 নম্বর আমরা মনে রাখবো যে নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে যেটা বিভিন্ন পলিমার যৌগ প্রস্তুত করা হয়, পলিমার কম্পাউন্ড, ধাতব, যেগুলো অত্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, যেমন নাইলন এটাতে, বা অ্যাডিপিক অ্যাসিড, এইসব কম্পাউন্ডকে প্রস্তুত করতে রিঅ্যাকশন আমাদের নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে শনাক্ত। তারপর চলে আসি 4 নম্বর পয়েন্টে, স্টেনলেস স্টিল পিকলিং তথা পরিষ্কারের কাজে, আবার রকেটের জ্বালানিতে অক্সিডাইজিং এজেন্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ফসফিনের আসলে এই নাইট্রিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়। ফসফিনের ব্যবহার নিয়ে আজকে আলোচনা। তো দেখো একটি গুরুত্বপূর্ণ ফসফিন একটা বিক্রিয়া হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। HOAL জৈব যৌগ মূলত হোম সিগন্যাল রূপে কাজ, টলুইন, বেনজিন প্রভৃতি হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এর নাইট্রেশন ঘটালে কোনো বিপদ সংকেত দেওয়ার প্রয়োজন হতো, নাইট্রেশন করতো। আসলে এই নাইট্রেশনের মাধ্যমে কি করা যায়, এদের দিকে নাইট্রো গ্রুপে একটা সমুদ্রে কনভার্ট করা যায়, ফেলা হতো। সমুদ্রের জল যদি যোগ করা হতো তাহলে সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড এবং প্রচুর পরিমাণে PH3 গ্যাস উৎপন্ন হতো। তো দেখো প্রসিডিওরটা আর কিছুই নয়, কনসেন্ট্রেটেড গাঢ় H2SO4 এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণ ব্যবহার করে ফসফেটকে জলে ফেলে দেওয়া হয়, তার সঙ্গে বেনজিন অথবা বেনজিন সংজাত যৌগকে ক্যালসিয়াম কার্বাইড মেশানো থাকতো। ক্যালসিয়াম কার্বাইড আমরা জানি জলে মেশালে তৈরি হয় কি mixed acid in presence of concentrated H2SO4 and HNO3। এর ফলে কি হয়, প্রচুর পরিমাণে এটা ইউজ করলে এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, তার নাম হচ্ছে NO2+। চলে যায়, তাহলে NO2+ কি করে, অ্যাসিটিলিন গ্যাস বেনজিনে তীব্রভাবে জ্বলতে করে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে, এবং এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কাজে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে বেনজিন বা বেনজিন সংজাত যৌগগুলো নাইট্রোজেন বিক্রিয়া মূলত নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে ঘটে। আবার ধরে নাও যে বিস্ফোরক TNT-র কথা বলছি, আগেকার দিনে যখন এটা প্রস্তুত করা হয় তার জন্য কিন্তু নাইট্রেশন প্রয়োজন। কাকে নাইট্রেশন করা হয় না, CH2OH, এটার নাম হচ্ছে গ্লিসারিন ব্যবহার, CH2OH। তো ফসফিন সম্বন্ধে আমরা খুব সংক্ষেপে একটা আলোচনা সেরে নিলাম। আর প্রচলিত নাম গ্লিসারিন, একে আমরা যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে ইন প্রেজেন্স অফ অবভিয়াসলি